হয়েছে কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের বছরে 2500 টাকা করে নগদ সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু সারের ভর্তুকি প্রায় 40,000 কোটি টাকা ও অন্যান্য সুবিধার একটি বড় অংশ যদি রাজনৈতিক প্রভাবশালীরা নিয়ন্ত্রণ করে তবে প্রকৃত কৃষকের কোনো লাভ হবে না। প্রাকৃতিক দুর্যোগ কিংবা ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তি বিষয়ক কোনো পদক্ষেপ বর্তমান বাজেটে নাই। সরকার কর্মসংস্থান বাড়াতে 60,000 কোটি টাকার স্টিমুলার প্যাকেজ ও এসএমই ঋণের কথা বলছে, কিন্তু সাধারণ তরুণদের জন্য কর্মসংস্থান নয়, বরং যারা ব্যাংক লুট করে ব্যবসা করে তাদের জন্য এই সুযোগ সুবিধা হয়ে দাঁড়ায়। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি দূর না করে কেবল ঋণের বরাদ্দ বাড়িয়ে কর্মসংস্থান হবে না। অর্থ পাচার বাংলাদেশের অর্থনীতির একটি বড় সমস্যা, কিন্তু বর্তমান বাজেটে এ বিষয়ে জোরালো কোনো পদক্ষেপ চোখে পড়ে নাই। ব্যাংক খাতে খেলাপি ঋণের হার প্রায় 35.73%। সরকার ব্যাংকগুলোকে উদ্ধারে 40,000 কোটি টাকা ব্যয়ের কথা বলছে, কিন্তু প্রশ্ন হলো যারা জনগণের আমানত লুট করছে তাদের কেন আইনের আওতায় আনা হচ্ছে না? আমানতকারীর টাকা ফেরত পাওয়ার অধিকার এই বাজেটে কতটুকু সুরক্ষিত হয়েছে? লুটকারীদের তথ্য কেন প্রকাশ হচ্ছে না? বিদ্যুৎ খাতে ভর্তুকি 40,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে, ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা মাফিয়া সিন্ডিকেটের পকেটে গেছে কিংবা বিদেশে পাচার হয়েছে। 2017-27 সালের মধ্যে রূপপুর থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার কথা বলা হয়েছে, কিন্তু জ্বালানি অনুসন্ধানে নিজস্ব সক্ষমতা না বাড়িয়ে আমদানি নির্ভরতা অব্যাহত রাখলে এই খাতের সংকট ও লুটপাট আরো বাড়বে। অবকাঠামো খাতে 60,730 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বড় বড় প্রজেক্ট বা মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতির সুযোগ। জনগণের তদারকি ছাড়া রেলওয়ে বা সড়ক উন্নয়নে এই টাকা কতটুকু মানুষের যাতায়াত সহজ করবে তা নিয়ে সংশয় থেকেই যায়। সামাজিক নিরাপত্তা 1,44,338 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 41 লক্ষ নারীর জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসে 2500 টাকা দেওয়ার পরিকল্পনা আছে। প্রশ্ন হলো এই কার্ড কারা পাচ্ছে? রাজনৈতিক বিবেচনায় না দিয়ে প্রকৃত অভাবীদের পাওয়ার কোনো স্বচ্ছ ব্যবস্থা এই বাজেটে নিশ্চিত করা হয় নাই। স্থানীয় সরকারে 41,352 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। 9,38 কোটি টাকার বাজেটে স্থানীয় সরকারের এই নগ্ন বরাদ্দ প্রমাণ করে যে সরকার এখনো জনগণের হাতে ক্ষমতা দিতে রাজি নয়। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন মনে করে বাজেটের অন্তত 50% বরাদ্দ সরাসরি স্থানীয় সরকারের হাতে থাকা উচিত। পরিবেশ রক্ষায় 5 বছরে 25 কোটি গাছ লাগানোর কথা বলা হয়েছে, কিন্তু বনাঞ্চল দখল বা নদী দখলদারের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থার কথা বাজেটে নেই। 100 কোটি টাকা জলবায়ু ট্রাস্টে দিলেই পরিবেশ বাঁচবে না যদি না জনগণের অংশগ্রহণ, প্রকৃত সুরক্ষা অধিকার আইনিভাবে নিশ্চিত করা না হয়। প্রবাসী শ্রমিকদের জন্য প্রবাসী কার্ড এবং রেমিটেন্স 2.5% প্রণোদনা দেওয়ার কথা বলা হয়েছে, অথচ দক্ষ শ্রমিক হিসেবে বিদেশে পাঠানো আদম ব্যাপারীদের দৌরত্ব, প্রবাসীদের হয়রানি বন্ধ বা বিমানবন্দরে তাদের সম্মানের কোনো গ্যারান্টি বাজেটে সেভাবে ফুটে ওঠেনি। বাজেটে নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কর্মজীবী নারীদের হোস্টেলের কথা বলা হয়েছে, কিন্তু নারীর প্রকৃত ক্ষমতায়ন কেবল ভাতার মাধ্যমে হয় না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সম্পদ, নারীর সমান অধিকার রূপরেখা এই বাজেটে অনুপস্থিত। বড় বড় ক্রয় প্রকল্প, আইটি খাতে 5% কর কমানোর সত্ত্বেও কেনাকাটা এবং ব্যাংক উদ্ধারের জন্য যে 40,000 কোটি টাকা রাখা হয়েছে এসবই লুটপাটের বড় ক্ষেত্র হতে পারে। যদি জবাবদিহির সিস্টেম না থাকে তবে এই টাকা কেবল জনগণের ঋণের বোঝাই বাড়াবে। সরকার বলছে তারা নিয়ন্ত্রণমূলক রেগুলেশন করবে এবং অনেক কিছু অনলাইনে নিয়ে আসবে, কিন্তু প্রশ্ন হলো কেবল কম্পিউটার ব্যবহার করলেই স্বচ্ছতা আসে না। যদি জনগণের সরাসরি নজরদারি না থাকে তবে আমলাদের হাতে থাকা ডিজিটাল সিস্টেমও দুর্নীতির আস্তানা হতে পারে। যতদিন পর্যন্ত হিসাব নিরীক্ষক, সিএজি বা সংসদীয় কমিটির ক্ষমতা থাকবে কেবল কেন্দ্রীয় সরকারের উপর এবং সাধারণ মানুষের সরাসরি নজরদারি করার কোনো অধিকার থাকবে না, ততদিন বাজেট জনগণের হবে না। স্থানীয় সরকারকে স্বায়ত্ত শাসন দিতে হবে, কর আদায়ের ক্ষমতা দিতে হবে এবং দুর্নীতির বিচার করার ক্ষমতা জনগণের হাতে বা স্বাধীন প্রতিষ্ঠানের হাতে থাকতে হবে। 2026-27 অর্থ বছরের বাজেট বিশ্লেষণ করলে দেখা যায় এটা কেবল বরাদ্দের একটি দীর্ঘ তালিকা। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন মনে করিয়ে দিতে চায় যে বরাদ্দ বাড়লেই উন্নয়ন হয় না যদি সেখানে চুরি বন্ধের কোনো কার্যকর পদক্ষেপ না থাকে।
চুরি লুটপাট পাচারের সুযোগ ঠিক রেখে 9 লক্ষ কোটি টাকা কেন 9 লক্ষ কোটি টাকা কেন 99 লক্ষ কোটি টাকার বাজেট করলেও সাধারণ মানুষের ভাগ্য বদলাবে না। আসলে আমাদের এই জামালপুর জেলা শুধু নয়, বাংলাদেশের প্রত্যন্ত এলাকা, কৃষক, শ্রমিক, কামার কুমার জেলে, অটো চালক, ভ্যান চালক, রিক্সা চালক এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান যদি সেভাবে উন্নত না করা যায়, তাহলে সত্যিকার অর্থে এই বাংলাদেশ কখনো ডিজিটালে রূপান্তরিত করা হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখেছি শুধু এই সংস্কারের মধ্যে দিয়েই আমরা সরকারকে এটাই জানিয়ে দিতে চাই যে আমরা সরকারকে শুধু ভুল ধরিয়ে দিচ্ছি না। এটা যদি সরকার দলীয় কোনো নেতা এবং কর্মী মনে করে, তবে আমি মনে করি এটা ভুল হবে। কেননা আমি যদি একটা ভুল করি, তাহলে আমার অভিভাবক এটার দায় থাকবে, আর ছাত্র ছাত্রীরা যদি ভুল করে, তখন সেই জায়গায় দায় থাকে সেই স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা। সুতরাং সেই জায়গা থেকে শুধু ভুল সংশোধনের জন্য আপনি প্রস্তাব দেয়াই আজকের এই মানববন্ধনের মূল ভিত ছিল। আমরা আরেকটা কথা আমরা সেটা বাস্তবলি একদম ক্লিয়ারলি বলতে চাই, বাংলাদেশে যত কৃষক, শ্রমিক, কামার কুমার আছে, তাদেরকে ঐক্যের মধ্য দিয়ে আমাদের অধিকার আমাদেরকে সেভাবে আদায় করে নিতে হবে। সুধী সমাজ, জ্ঞানী, কবি, সাহিত্যক, কলামিস্ট এবং নাট্যকার ব্যক্তিত্ব, তাদের এই বাংলাদেশে এবং এই দেশের দুর্নীতি লুণ্ঠন রুখবার জন্য তাদেরও অনেক দায়িত্ব আছে। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন জামালপুর জেলা বরাবরই সোচ্চার থেকেছে। সেই জায়গায় আমি আজকে আমাদের এখানে যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের আহ্বায়ক এবং বর্তমান কমিটির সভাপতি জনাব হিরু শেখ মিয়া, পরবর্তীতে সদস্য সচিব, এখন বর্তমান কমিটিতে সাধারণ সম্পাদক পদে আমাদের নবাব আলী ভাই এখানে উপস্থিত আছেন, এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক আমার এখানে এই যে সৈবর ভাই উপস্থিত আছেন। সুতরাং এই টিমটাকে প্রান্তিক জনগোষ্ঠীর কথা যেভাবে বলে, আমরা কেন্দ্রীয় কমিটি তথা বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের যত নেতা এবং কর্মী আছে, আমরা আপনাদের ডাকে সাড়া দিব এবং আমাদের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আজকের এই আলোচনা আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করার জন্য আমরা প্রস্তাব দিচ্ছি আজকের এখনকার সভাপতি জনাব মোহাম্মদ হিরু শেখ মিয়াকে।